জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে নাহিদ হাসনাত বা সার্জিসরা দেশব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিল। সেই জনপ্রিয়তা এবং দেশে মধ্যপন্থী রাজনৈতিক দলের ঘাটতি পূরণে তারা অভ্যুত্থানের 7 মাসের মাথায় গিয়ে গঠন করে নতুন রাজনৈতিক দল এনসিপি। একটা রাজনৈতিক দলের প্রথম চ্যালেঞ্জ থাকে সেই দলকে সারা দেশের মানুষের কাছে পরিচয় করিয়ে দেওয়া, আর এনসিপি তার জন্মের পর থেকে সারা দেশের মানুষের কাছে পরিচিতি পেয়ে যায়। কিন্তু দেশব্যাপী সাংগঠনিক শক্ত ভিত্তি না থাকা, নানান কারণে জুলাই আন্দোলনকারীদের বিতর্কের মধ্যে পড়ে যাওয়া কিংবা কারো কারো দুর্নীতির খবর এবং অন্তর্বর্তী সরকারের দুর্নীতির দাগ জুলাই নেতাদের গায়ে লাগার মধ্য দিয়ে এই দলের হাইপ কমতে থাকে। একটা পর্যায়ে মানুষ বলতে শুরু করে যে এই বাচ্চাদেরকে ভোট দিয়ে কি করব। আর ওদিকে ধীরে ধীরে যখন নির্বাচন ঘনিয়ে আসে এবং এক পর্যায়ে এনসিপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়। আর এই জোটে যাওয়ার সাথে সাথেই এনসিপির এক ঝাঁক নেতাকর্মী পদত্যাগ করেন। এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষীরা হতাশ হয়ে এই নির্বাচনের মধ্য দিয়েই এনসিপির শেষ দেখে ফেলেন। তাদের দাবি ছিল নিজস্ব নীতি আদর্শ এবং এককভাবে নির্বাচন করে টিকে থাকবে এনসিপি। সেটা যেহেতু হলো না, তাই এনসিপির ভবিষ্যৎ শেষ। কিন্তু নির্বাচন শেষে প্রমাণিত হচ্ছে যে জামাতের সাথে জোটে যাওয়াটা এনসিপির জন্য বিশাল লাভ বয়ে এনেছে। যেখানে অনেকেই ভেবেছিল যে এনসিপি থেকে সর্বোচ্চ 2 থেকে 3 জন এমপি হবে, সেই ভাবনাকে উড়িয়ে দিয়ে এনসিপির 6 জন নেতা এমপি নির্বাচিত হয়েছে। পরাজিত সার্জিস কিংবা নাসিরউদ্দিন পাটোয়ারি 2 জন হেভিওয়েট বিএনপি নেতাকে একদম মাটিতে নামিয়ে এনেছেন। কিছু কিছু অভিযোগের প্রেক্ষিতে অনেকেই এখনো বিশ্বাস করেন যে এই 2টা আসনেও এনসিপি জয়ী হয়েছে। মানে রাজনৈতিক দল হিসেবে ব্যাপক সফলতা অর্জন করেছে এনসিপি এবং রাজনৈতিক পরিমণ্ডলে একটা শক্ত ভিত্তি পাওয়ার পথেও আছে এনসিপি। আর এরই সাথে যুক্ত হয়েছে যে এবারের নির্বাচনে জাতীয় পার্টি যেহেতু একটা আসনও জয়লাভ করে নাই, তাই অনেকেই ভাবতেছেন যে দেশের মানুষ হয়তো পুরনো রাজনৈতিক ধারা থেকে বেরিয়ে আসতে চায়। আর এই সব দিক বিবেচনা করে আজকে দেখার চেষ্টা করব যে এনসিপির রাজনৈতিক ভবিষ্যৎ আসলে কি। এনসিপি কি আসলেই সামনের দিনে বাংলাদেশের অপরিহার্য রাজনৈতিক শক্তিতে পরিণত হতে পারবে? ঠিক কোন কোন যুক্তিতে কেউ কেউ এমনটা বিশ্বাস করতেছেন আর কি কি করলে সেটা সম্ভব, চলুন সবকিছু আলোচনা করি। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন। দেখেন, অনেকেই হয়তো ভাবতেছেন যে মাত্র 6টা আসন পাওয়া একটা দলকে নিয়ে এত অ্যানালাইসিস করার কি আছে। শুনেন, আসন 6টা হলেও আসনগুলোর গুরুত্ব অনেক বেশি এবং 6টা আসনে জয়লাভ করা ছাড়াও বিশেষ কিছু ঘটনা এনসিপি ঘটিয়েছে, তাই আলোচনা করতেই হবে। প্রথমত, এই মুহূর্তে এনসিপির শীর্ষ নেতৃত্বের মধ্যে সুন্দর একটা ব্যালেন্স আছে। যেমন এনসিপির ভালো কয়েকজন বক্তা আছে। দীর্ঘদিনের রাজনৈতিক ইতিহাস থাকার পরেও বিএনপির ন্যারেটিভ উৎপাদন করতে পারে এমন বক্তার বেশ অভাব। কিন্তু এনসিপির সার্জিস, সাইফ মুস্তাফিজ, তুষার, সিফাত এরা ওই পরিমাণ ক্যালিভার ধারণ করে যারা তাদের টকশোর আলোচনার মাধ্যমে সারা দেশের মানুষের মুখে মুখে এনসিপিকে রাখতে সক্ষম। আর এইটা কিন্তু অনেক বড় একটা সক্ষমতা। যেমন পুরনো দল জাতীয় পার্টির এই সক্ষমতা এখনো অর্জিত হয় নাই। নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের বয়স কিন্তু এনসিপির চাইতেও বেশি, তাদেরও এই ক্ষমতা অর্জন হয় নাই। এরকম বাংলাদেশের অনেকগুলো দল আছে যাদের এই সক্ষমতাই নাই, যেটা এনসিপির এখন আছে। এইটা যে কোনো রাজনৈতিক দলের একটা বিশেষ শক্তি। দ্বিতীয়ত, এনসিপির 4 জন শীর্ষ নেতার বৈশিষ্ট্য যদি আমরা একটু অ্যানালাইসিস করি তাহলে একটা দারুণ জিনিস খুঁজে পাই। যেমন আহ্বায়ক নাহিদ ইসলাম কিছুটা শান্ত মেজাজের, ভালো চিন্তা করতে পারে। কেন বলছি ভালো চিন্তা করতে পারে? মনে করে দেখেন, জুলাই আন্দোলনে অনেকে কিন্তু সামনের সারিতে ছিল, কিন্তু এক দফার ঘোষণা এসেছিল নাহিদ ইসলামের মুখ থেকে। এইটা প্রমাণ করে যে জুলাই আন্দোলনে তার ঠান্ডা মাথার চিন্তার একটা বড় ধরনের ভূমিকা ছিল। পরবর্তী সময় দল গঠন এবং দলের অগ্রগতির জন্য তার ওই একই চিন্তাধারার প্রয়োগ কিন্তু রয়েছে। মানে এনসিপিতে একজন ঠান্ডা মাথার নেতা আছে। আবার এনসিপির 2 অঞ্চলের 2 মুখ্য সংগঠক সার্জিস এবং হাসনাত আব্দুল্লাহ দুর্দান্ত বক্তা এবং সাহসী 2টা ব্যক্তিত্ব। যে কোনো ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ, ক্ষুরধার বক্তব্য এই 2 নেতাকে সারা দেশব্যাপী পরিচিতি এনে দিয়েছে। এই 2 জনের এমন কিছু করার ক্ষমতা আছে যেটা সারা বছর এনসিপিকে দেশব্যাপী আলোচনায় রাখবে। আবার এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের চরিত্রটা ফুটে উঠেছে একজন সাদামাটা স্বভাবের নেতা হিসেবে। ওর বাড়ি যেহেতু কৃষি প্রধান উত্তরবঙ্গে, সেই জায়গার মানুষের সংস্কৃতি এবং চিন্তার সাথে মিলে এমন একটা চরিত্র সে তুলে ধরতে পেরেছে যে তাকেও সারা দেশে পরিচিতি এনে দিচ্ছে এবং অনেকেই তাকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর সাথে তুলনা করেন। তো কেন্দ্রীয় পর্যায়ের এরকম নেতাদের কম্বিনেশন এনসিপির ওভারঅল গ্রোথ বৃদ্ধি করবে,
পরিচিতি বৃদ্ধি করবে। এই কালচারের মধ্যে ঢুকে বাংলাদেশে এই টাইপের আরো নেতা বের হয়ে আসবে। কারণটা হচ্ছে, খেয়াল করে দেখেন, একটা দলে যদি সবাই টাকাওয়ালা নেতা থাকে তাহলে দেখবেন ওই দলের নেতাও ওই রকম মানুষই হয় যাদের টাকা আছে। আর যাদের মধ্যে এমন উদ্যমী চিন্তাধারা আছে তাদের দলেও নতুন নতুন উদ্যমী নেতা বের হবে। এইটাই আসলে সিস্টেম। তারপরেও নির্বাচন এবং নির্বাচন পরবর্তী সময়ের কিছু সমীকরণ বিবেচনা চলেন, দেখি যে রাজনৈতিক দল হিসেবে এনসিপির ভবিষ্যৎ আসলে কেমন। তো এইটা আলাদা করে দেখার পেছনে কারণ হচ্ছে, বাংলাদেশের প্রধান 2-3টা দলের বাইরে সময় সময় অনেক রাজনৈতিক দল গঠিত হয়েছে, কিন্তু তাদের গ্রোথ এবং উত্থান একটা সময় গিয়ে থেমে যায়, মানুষের মুখে মুখে তাদের নামও পৌঁছায় না। বিশেষ করে যে জনগণের জন্য এই রাজনীতি, সেই জনগণই সেসব দলের নাম জানে না। এখন পুরনো রাজনৈতিক সংস্কৃতি এবং মানুষের মনস্তাত্ত্বিক বিষয় অ্যানালাইসিস করে দেখতে হবে যে এনসিপির ভবিষ্যৎ কি হতে পারে। সমীকরণগুলো চলেন একটা একটা করে দেখি। প্রথমত, ভোটের হিসাব। এবারের নির্বাচনে নতুন দল এনসিপি 30টি আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে অংশ নেয় এবং 6টিতে বিজয়ী হওয়ার পাশাপাশি দেশের মোট ভোটের 3% বেশি তারা অর্জন করে। মানে 30টা আসনে অংশ নিয়ে 3% ভোট। সুতরাং 300 আসনে প্রার্থী দিলে তা হিসাব মতে কিন্তু 30% হয়ে যায়, যেটা অনেক বড় একটা নাম্বার। কিন্তু কথা হচ্ছে, এনসিপি তো আসলে জামাতের সাথে রাজনৈতিক জোটে ছিল, মানে এই 30টা আসনে জামাতের ভোটগুলো কিন্তু এনসিপির পক্ষে পড়েছে। আবার অন্যদিকে 270টা আসনে যেহেতু এনসিপি প্রার্থী দেয় নাই, তাই ওই আসনগুলোতে এনসিপির ভোটগুলো কিন্তু জামাতের পক্ষে পড়েছে। সেই হিসেবে ধরে নিলাম যে প্রাপ্ত 3% ভোটের মধ্যে অর্ধেক ভোট জামাতের পক্ষ থেকে আসছে, মানে অনুমান করা 30% ভোটের মধ্যে কমপক্ষে 15% ভোট কিন্তু জামাতের আর বাকি 15% এনসিপির। মানে এই 15% কিন্তু অনেক বড় একটা নাম্বার। বাস্তবতায় হয়তো বা এত বেশি হবে না, তবে আমি ধরে নিচ্ছি যেহেতু 270টা আসনে এনসিপি প্রার্থী দেয় নাই, সেই 270টা আসনের সব ভোট কিন্তু জামাতের দিকে গেছে। সেই হিসেবে ধরে নিচ্ছি যে এনসিপির ভোট হয়তো বা 10% কম হবে না। মানে একদম নতুন একটা দল, বয়স মাত্র 1 বছর, তাও আবার এমন একটা দেশে যে দেশের 60%-এর বেশি মানুষ রাজনৈতিকভাবে অসচেতন কিংবা তাদের রাজনৈতিক সচেতনতা নিয়ে প্রশ্ন তোলা যায়। আর সেই রকম একটা দেশে 1 বছরের মধ্যে একটা দল প্রায় 10%-এর বেশি মানুষের ভোট পেয়ে গেছে। এইটা কিন্তু অবশ্যই একটা ভালো লক্ষণ, কারণ এত অল্প সময়ে রাষ্ট্র ক্ষমতায় না থেকে এত বেশি ভোট এর আগে বাংলাদেশের আর কোনো দল ক্যাপচার করতে পারে নাই। আবার যেহেতু এই দল থেকে প্রায় 6 জন মানুষ সংসদে যাচ্ছে, তারা তাদের এলাকায় কিন্তু পর্যাপ্ত কাজ করবে এবং সংসদে দুর্দান্ত সব বক্তব্য দেবে। ক্ষমতাসীন দলের নানান ব্যর্থতায় বিরোধী পক্ষে থাকা দল হিসেবে এনসিপির জনপ্রিয়তা আগামী 5 বছরে এসব কারণে আরো বেশি বেড়ে যাবে, যেটা 10% থেকে ভোটের পরিমাণ 15 থেকে 20% হয়ে যেতে পারে কিংবা কোনো কোনো ক্ষেত্রে আরো বেশিও হতে পারে। তবে এই ভোটের হিসাবের চাইতেও যে বিষয়টা বেশি নজর কেড়েছে তা হলো 4-5টা আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থীদের সাথে এনসিপির হাড্ডাহাড্ডি লড়াই। বিশেষ করে পঞ্চগড়ের সার্জিস আলম এবং ঢাকা 8-এ নাসিরউদ্দিন পাটোয়ারি। উসমান হাদি ভাইয়ের মৃত্যুর পর ঢাকা 8 আসনে বিএনপির একচ্ছত্র জয় হবে এমনটাই অনেকে ভেবেছিলেন, কারণ মির্জা আব্বাস সাহেব বিএনপির অনেক বড় নেতা এবং দল এবং এলাকার উপরে তার বিশাল নিয়ন্ত্রণ আছে বলেই মনে হয়। সেই মির্জা আব্বাস সাহেবের মতো একজন প্রার্থীর বিপক্ষে এনসিপি থেকে নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেখানে প্রার্থী করা হয়। দেখেন, জুলাই আন্দোলনের ফলে হাসনাত, নাহিদ, আসিফ কিংবা সার্জিসরা যেভাবে সারা দেশব্যাপী পরিচিতি পেয়েছিল, সেই তুলনায় নাসিরউদ্দিন পাটোয়ারির পরিচিতি কিন্তু কিছুটা কম ছিল এবং নির্বাচনের আগে আগে হাসনাত বা নাহিদদের মতো হেভিওয়েট ভাবা হয় নাই নাসিরউদ্দিন পাটোয়ারিকে। কিন্তু সেই নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8-এর জন্য নিজেকে এমনভাবে মার্কেটিং করেন যা শুরুতে মানুষ ফান হিসেবে নিতে শুরু করে। স্যাভেজ কথাবার্তা, অদ্ভুত সব মন্তব্য, মির্জা আব্বাস সাহেব সম্পর্কে খোলামেলা আলোচনা, বিএনপি সম্পর্কে খোলামেলা আলোচনা তাকে একটা রহস্যময় চরিত্র হিসেবে আবির্ভূত করে। বুদ্ধিজীবী মহল বা অনেকে ভাবতে থাকেন যে এইরকম আচরণ করে সস্তা পরিচিতি পাওয়া যাবে কিন্তু ভোট পাওয়া যাবে না। কিন্তু অন্যদিকে পাটোয়ারির এসব ভিন্ন ধর্মী প্রচারণা, প্রতিপক্ষকে কথার মাধ্যমে ঘায়েল করা ইত্যাদি মানুষের মনের মধ্যে একটা ভিন্ন চিন্তা দাঁড় করায়। মানুষ এক পর্যায়ে গিয়ে ভাবতে থাকে যে মির্জা আব্বাসের মতো হেভিওয়েট লুকের বিপরীতে পাটোয়ারির মতো এমন একজন লোকই দরকার। এবং অবিশ্বাস্যভাবে নির্বাচনের ফলাফলের দিন দেখা যায় যে নাসিরউদ্দিন পাটোয়ারি দুর্দান্ত ফাইট দিয়েছে, অনেকগুলো কেন্দ্রে আব্বাস সাহেবকে হারিয়ে দিয়েছে। এক পর্যায়ে মনে হচ্ছিল যে পাটোয়ারি জিতে যাবে। এরপর বেশ কিছু ঝামেলা হলো, অভিযোগ আসলো, কিছুক্ষণ ভোট গণনা স্থগিত থাকলো এবং শেষ দিকে অল্প ব্যবধানে হেরে গেল নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু যেই পরিমাণ ভোট সে পাইছে এবং তার কার্যক্রম এবং কথাবার্তার ফলে যেই পরিমাণ মিডিয়া হাইপ সে পাইছে, সেটা তাকে নির্বাচনে জয়ী না করলেও তাকে ন্যাশনাল ফেস বানিয়ে দিয়েছে এবং সে এখন পিপলস ক্যান্ডিডেট হয়ে গেছে। মানে প্রমাণিত একটা টাফ জায়গায় যেই কৌশলে এনসিপি ফাইট দিয়েছে সেটা অসাধারণ। ওই আসনে জয়ী না হয়েও এনসিপির কিন্তু বিশাল
বিশাল রাজনৈতিক লাভ হয়েছে। তারা ভোটারের মনে ওই আসনের ভোট নিয়ে সন্দেহ ধরিয়ে দিতে পেরেছে। তরুণদের দল হয়েও অভিজ্ঞদের ঘাম ঝরিয়ে দিয়েছে, যেটা যেসব মানুষ ভাবতো যে ছাত্রদের দল এরা এত কিছু কি বুঝে, তাদের চিন্তায় কিন্তু একটা পরিবর্তন এনে দিতে পেরেছে, যা এনসিপির একটা সুন্দর ভবিষ্যৎ সম্পর্কে আভাস দেয়। দ্বিতীয়ত, প্রতিবাদী চরিত্র। সাম্প্রতিক সময়ে একটু খেয়াল করলে দেখতে পারবেন যে প্রায় 71টা আসন নিয়ে যেখানে বিরোধী দলের ভূমিকায় থাকার কথা ছিল জামাত ইসলামীর, সেখানে সরকারের যে কোনো ইস্যু নিয়ে মুখ খুলতেছে এনসিপির নেতারা। মনে হচ্ছে দেশে মূল বিরোধী দল মূলত এনসিপি। এই চরিত্রটা ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে এনসিপি একটা নতুন ট্রেন্ড চালু করতেছে, মুখের উপরে প্রতিবাদ করা। আমাদের রাজনৈতিক দলের নেতারা আগে যেমনটা করতো যে স্পর্শকাতর ইস্যুগুলো নিয়ে মুখের উপর তেমন কথাবার্তা বলতো না, বড় বড় মিডিয়া, কর্পোরেট হাউস এসবের দীর্ঘদিনের এস্টাবলিশমেন্টের বিপক্ষে গিয়ে কথা বলতো মেপে মেপে। কিন্তু এনসিপির নেতারা এসব নিয়ে খোলামেলা আলোচনা শুরু করেছেন, বড় বড় প্রভাবশালী মানুষজনের অপকর্ম নিয়ে ওপেনলি কথা বলছেন। সেটা আবার এমন কৌশলে বলতেছেন যে আগের ধারা মেনে তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে পারছে না কোনো প্রভাবশালী মহল। একটা বড় সংখ্যক মানুষ এইটা কিন্তু পছন্দ করতেছে। তৃতীয়ত, জামাতের সাথে জোট ইস্যু। এই ইস্যুর মধ্যে অনেকগুলো বিষয় জড়িয়ে আছে। প্রথমত, জামাতের সাথে জোট করার আগে এমন আলোচনাও ছিল যে এনসিপি বিএনপির সাথে জোট করবে কিনা। অনেকেই আশাবাদী ছিলেন যে এনসিপি এবং বিএনপির সাথে জোট করা দরকার, দুই দলের মধ্যে আলোচনাও হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তারা জামাতের সাথে জোটবদ্ধ হয়। এই ঘটনার পর এনসিপির এক ঝাঁক নেতাকর্মী দল থেকে পদত্যাগ করেন। দলের সুপরিচিত মুখ তাসনিম যারা দল থেকে বেরিয়ে যান। এতে করে আলোচনা উঠে যে এনসিপি এখানেই শেষ, কারণ জামাতের গায়ে মুক্তিযুদ্ধের ইস্যুতে যেই কালিমা লেগে আছে এইটা এখন এনসিপির গায়েও লেগে যাবে বলে অনেকেই ভেবেছিলেন। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে এনসিপি প্রমাণ করলো যে জামাতের সাথে জোটবদ্ধ হয়ে বরং তারা রাজনৈতিকভাবে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমত, এখন তারা যে কয়টা আসনে জয়লাভ করেছে কিংবা করেনি, সব জায়গাতেই এনসিপির সফলতার পেছনে এনসিপিকেই ক্রেডিট দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির সাথে জোটে গেলে যারাই এনসিপি থেকে জয়ী হতো না কেন, তাদেরকে বলা হতো তারা বিএনপির ভোটে এমপি হয়েছে। সরকার পক্ষে থাকলে নিজস্ব দলীয় কোনো স্ট্যান্ড এনসিপির তখন থাকতো না। কিন্তু এখন কিছু ঘটনা প্রমাণ করতেছে যে এনসিপি বরং জামাতের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তার করতেছে। যেমন সরকারি নানান সিদ্ধান্তের অফিসিয়াল বিরোধিতা আসতেছে এনসিপির কাছ থেকে। 21শে ফেব্রুয়ারিতে এনসিপির প্ররোচনায় প্রথমবারের মতো জামাত ইসলাম শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিল, অথচ জামাতের সাবেক নেতাদের এই শহীদ মিনারে ফুল দেওয়া নিয়ে ভিন্ন মত ছিল। তার মানে অনেকেই যেমনটা ভাবতেছিল যে এনসিপি যেহেতু জামাতের চেয়ে ছোট দল, তাই জামাতের আদর্শ দ্বারা এনসিপি প্রভাবিত হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে জামাতই বরং এনসিপির দ্বারা প্রভাবিত হচ্ছে। এনসিপি যে আদর্শিকভাবে 71 এবং 24 দুইটাকেই প্রবলভাবে ধারণ করে, এইটা দিন দিন আরো শক্ত হচ্ছে। যারা ভাবছিল যে এনসিপি জামাত হয়ে যাবে, তাদের এই ধারণাতেও চেঞ্জ আসতে শুরু করেছে। আবার অন্যদিকে এনসিপি থেকে বেরিয়ে যাওয়া তাসনিম জারা আপু কিন্তু নির্বাচনে হেরে গিয়েছেন, এবং এইটা একটা জিনিস প্রমাণ করে যে প্রথম নির্বাচনে এনসিপির বড় একটা দলের ছায়াতলে আসাটা কতটা জরুরি ছিল। দেখেন, তাসনিম জারা আপুর যে প্রোফাইল, তাতে উনি এনসিপি থেকে পদত্যাগ না করলে মাস্ট নির্বাচিত হতেন। কিভাবে? ঢাকা 9-এ এনসিপি থেকে যাকে পরবর্তীতে নমিনেশন দেওয়া হয়েছিল, তাকে আসলে মানুষজন ওইভাবে চিনত না। তার প্রচারণার ব্যাপারগুলো কিন্তু ওইভাবে সামনে আসে নাই। কিন্তু নির্বাচন শেষে দেখা গেল যে উনি তাসনিম জারার চাইতেও বেশি ভোট পেয়েছেন এবং দ্বিতীয় অবস্থানে আছেন। মানে মানুষ এনসিপি জামাত এই জোট দেখেই ভোট দিয়েছে। জারা আপু আর শাপলাগড়ির ভোট একসাথে করলে প্রায় 1 লক্ষ ভোট হয়ে যায়। আর ওইদিকে বিজয়ী ধানের শীষ ভোট পেয়েছিল 1,11,000। কিন্তু যদি এখানে তাসনিম যারা স্বতন্ত্র না থেকে এনসিপি থেকে নির্বাচন করতেন, তবে ওই এলাকার মানুষের মধ্যে আগেই ক্লিয়ার হয়ে যেত যে এনসিপি এখানে জিতবে। আর এই বার্তা পেয়ে ফ্লোটিং ভোটগুলো কিন্তু সবই এই পক্ষে চলে আসতো, তখন ভিন্ন ফলাফল হতে পারত। আবার তাসনুমা জাবিন নামে একজন নায়িকা আছেন, যিনি আসলে এনসিপিতে ছিলেন। তিনিও জামাতের সাথে জোট হওয়ার পর দল থেকে বেরিয়ে যান, আর এখন কিন্তু তিনি কোনো আলোচনা দেই নাই। এরকম এনসিপিও যদি এককভাবে নির্বাচন করত, তখন মানুষ ভাবতো যে পোলাপানের দল তেমন কি আর করতে পারবে, এইসব ভেবে ভোট দেওয়ার সময় সেকেন্ড থট দিত। আর জিতে না আসতে পারলে এনসিপি আলোচনা থেকে হারিয়ে যেত। এখন তারা জিতে এসে মানুষের সামনে প্রমাণ করার সুযোগ পাচ্ছে যে তারাও দেশ চালাতে সক্ষম, যেটা পরবর্তীতে তাদের প্রতি মানুষের সমর্থন বাড়িয়ে দেবে। দেখেন, রাজনৈতিক দল টিকে থাকে গুরুত্বপূর্ণ মুহূর্তে কার্যকর রাজনৈতিক সিদ্ধান্তের মধ্য দিয়ে। আর যে যাই বলুক না কেন, এনসিপি প্রমাণ করেছে যে নির্বাচনের আগে জামাতের সাথে জোটবদ্ধ হওয়াটা একটা সঠিক রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। আর এই সিদ্ধান্তের ফলে তারা বেশি সংখ্যক মানুষ সংসদে অবস্থান নিতে পারতেছে। এবার মানুষের সামনে তাদের
আসল সক্ষমতা প্রদর্শন করে নিজস্ব ভিত্তি মজবুত করতে পারবে। চতুর্থত, সংসদ এবং সংসদের বাইরের সম্ভাব্য কার্যক্রম। যেহেতু এনসিপি থেকে 6 জন এমপি আছেন এবং এমপি ছাড়াও কিছু ন্যাশনাল ফিগার তৈরি হয়েছে, তাই সারা দেশে এনসিপির সাংগঠনিক কার্যক্রমে গতি আসবে। এমপিদের ক্ষমতা বলে সারা দেশে এনসিপি তাদের কার্যক্রম ভালোভাবে পরিচালনা করতে পারবে, যেটা নতুন নতুন মানুষকে এনসিপির দিকে নিয়ে আসবে। এনসিপির সব নেতারাই বয়সে তরুণ, দেশের তরুণ সমাজের পাঁচ তারা ধরতে পারে। ফলে নতুন করে যারা ভোটার হবে এবং যারা তরুণ ভোটার, তাদের সমর্থন এনসিপি থেকে সরবে না। সেই সাথে এমন অনেক সংখ্যক মানুষ আছেন যারা পুরনো দুই দলের একটাকেও পছন্দ করেন না, আবার জামাতের সাথে ধর্মীয় এবং ৭১ সংক্রান্ত বিষয় যুক্ত থাকায় জামাতকেও তারা সমর্থন করতে চায় না। এই মানুষগুলোর সামনে একটা নতুন অপশন হিসেবে এনসিপি হাজির হবে। আর এই জিনিসগুলো ঘটবে মূলত এনসিপির সংসদের এবং সংসদের বাইরের কার্যক্রমের মাধ্যমে। ইতিমধ্যেই হাসনাত তার এলাকায় যেসব কার্যক্রম শুরু করে দিয়েছেন, তাতে তিনি কিন্তু খুবই বাহবা পাচ্ছেন। আবার সার্জিস নির্বাচন শেষ করে টকশু কাঁপাচ্ছেন। সংসদে জ্বালাময়ী বক্তব্য দেবে হাসনাত, নাহিদ কিংবা হান্নান মাসুদ, আর বাইরে থেকে সাইফ মুস্তাফিজ, সারোয়ার তুষার এবং সিফাতরা টকশু কাঁপাবে। এতে করে দেশের মানুষের মনের মধ্যে এই দল প্রবেশ করবেই। আর এই কার্যক্রমগুলোতে কিন্তু কোনোভাবে বিএনপি বাধাও প্রদান করতে পারবে না, কারণ তাদের সাপোর্টার সব তরুণ প্রজন্ম। সরকারের কার্যক্রমে একটু বাধা দিতে চেষ্টা করলেই সেটার ভিডিও হবে, এক্সপোজ হবে, যেটা সরকারের জনপ্রিয়তা কমিয়ে এনসিপির জনপ্রিয়তা বাড়িয়ে দেবে। পঞ্চমত, বিএনপির জনপ্রিয়তা কমার সম্ভাবনা। গত নির্বাচনের আগে একটা ন্যারেটিভ প্রায় দাঁড়িয়ে গিয়েছিল যে আওয়ামী লীগ যেরকম ভাবে দেশ শাসন করেছে, বিএনপি এর চাইতেও বাজেভাবে দেশ শাসন করবে। মানে নৌকা আর ধানের শীষ আসলে একই। এরপরও 17 বছরের ক্ষমতার বাইরে থাকায় মানুষজন সহানুভূতি এবং পূর্বে দেশ চালানোর অভিজ্ঞতার কথা চিন্তা করে বিএনপিকে ভোট দিয়েছে। কিন্তু যদি বিএনপি সামনে ঠিকঠাকভাবে দেশ চালাতে না পারে, তবে তাদের দিক থেকে জনসমর্থন কিন্তু কমে যাবে এবং এইটা এনসিপির দিকে গিয়ে জমা হবে। এখন অনেকেই বলতে পারেন, কেন পুনরায় মানুষ আওয়ামী লীগে ফিরে যাবে না, কেন তারা এনসিপির দিকে আসবে? হ্যাঁ, কিছু মানুষ অবশ্যই আওয়ামী লীগে ফিরে যেতে চাইবে, যাদের কাছে আওয়ামী লীগ আসলে একটা ধর্মের মতো, কিন্তু সেই সংখ্যাটা হয়তো খুব বেশি না। আর যেহেতু আওয়ামী লীগের শাসন দেখার অভিজ্ঞতা অল্প কিছুদিন আগেই মানুষের হয়েছে, তাই সেই ধারায় বিএনপি যেহেতু নতুন কিছু দিতে ব্যর্থ হবে, তাই নতুন কাউকে দেখা ছাড়া অন্য কোনো অপশন মানুষের হাতে থাকবে না। সো অটোমেটিক্যালি তখন একটা রাজনৈতিক শক্তিতে পরিণত হয়ে যাবে এনসিপি, কারণ সাপোর্টগুলো তখন এনসিপির দিকে যাবে। প্রশ্ন করতে পারেন, কেন এনসিপির দিকে যাবে, কেন জামাতের দিকে যাবে না? এর পেছনে আমার দৃষ্টিতে একটা কারণ হচ্ছে, দিন দিন দেশের মানুষ রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে। দেশের রাজনীতি যে আসলে বিদেশি শক্তি এবং নানান কিছু দ্বারা প্রভাবিত, এবং অনেক ক্ষেত্রে নির্বাচনের ফলাফল যে নানান কিছু বিবেচনায় আগেই নির্ধারিত থাকে, এইসব জিনিস মানুষ ধীরে ধীরে বুঝতে শুরু করেছে, বিশেষ করে তরুণ এবং শিক্ষিত প্রজন্ম। আর এই মানুষগুলোর একটা অনুধাবন হতে শুরু করেছে যে জামাত ইসলামের রাজনৈতিক আদর্শে ধর্মীয় বিষয় এবং শরিয়া ভিত্তিক ব্যাপারগুলো থাকায় তাদের ক্ষমতায় যাওয়াটা বহির্বিশ্বের অনেক শক্তি মেনে নেবে না। ক্ষমতায় আসতে এই মুহূর্তে বিশ্বের যেসব শক্তির সমর্থন আমাদের মতো দেশের একটা রাজনৈতিক দলের জন্য লাগে, সেগুলো জামাত আদৌ পাবে কিনা তা নিয়ে সন্দেহ আছে। কিন্তু এই সন্দেহ এনসিপির বেলায় নাই। তাই নতুন ভোটার কনভার্সন জামাতের তুলনায় এনসিপির দিকে বেশি হতে পারে। আবার একটা মহল আছে যারা এবারের নির্বাচনে জামাতকে ভোট দিয়েছে, কিন্তু এইটা প্রকাশ্যে বলতে পারেনি, কারণ এখনো সমাজের কিছু জায়গায় প্রকাশ্যে জামাত সমর্থন করাটা ট্যাবু হয়ে আছে। তাই এই ট্যাবু ভাঙতে মানুষ এনসিপির দিকে যাবে, কারণ এই দুই দলের মধ্যে বেশ কিছু জায়গায় কিন্তু মিল আছে। আবার ওইদিকে এনসিপির গায়ে ৭১-এর কোনো কালিমাও নাই। এই জন্য এই দলটাকে সাপোর্ট করলে মানুষকে আর গোপনে থাকার প্রয়োজন পড়বে না। যেমনটা জামাত ইসলাম সাপোর্ট করলে অনেকে মুখে প্রকাশ্যে বলতে পারতো না, কিছুটা গোপনীয়তা বজায় রাখতো, এই গোপনীয়তা এনসিপির বেলায় থাকবে না, যার কারণে নানান দিক বিবেচনায় কিন্তু এনসিপির সমর্থন বাড়ার একটা সম্ভাবনা আছে ভবিষ্যতে। কিন্তু এত এত ঘটনাও ঘটে যাবে এতটা সহজে না, এখানে অনেকগুলো যদি কিন্তু আছে। যেমন ১ নাম্বার, বিএনপি যদি সামনের যে কোনো নির্বাচনকে সুষ্ঠুভাবে আয়োজন করে, তবে এনসিপির এই বিষয়গুলো কাজ করবে। দ্বিতীয়ত, যদি বিএনপি নিষ্ঠুর দমন-পীড়ন নীতিতে না যায়, তবেও এগুলো কাজ করবে, আর এর ফলে বাংলাদেশের রাজনৈতিক প্যাটার্নটাই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। কিন্তু যদি বিএনপি গণভোট এবং জুলাই সনদকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে, দমন-পীড়ন ভিত্তিক পুরনো রাজনৈতিক ধারা আবারও চালু করে, তাহলে কিন্তু কিচ্ছু বলার নাই। আর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি সরকারের কাছ থেকে এমন সিগন্যাল আসতেছে যে তারা জুলাই সনদ মানবে না, সংবিধান সংশোধন করবে না, পুরনো ধারাতেই রাখবে বাংলাদেশকে। আর এইটা করতে গেলে 2 দিন আগে হোক কিংবা 2 দিন পরে দেশে আবারও একটা অভ্যুত্থান হবে, আর সেই অভ্যুত্থানটা হবে মূলত এনসিপির নেতৃত্বে, এবং যার ফলে বিএনপির পুরোপুরি পতন তখন নিশ্চিত হতে পারে। আর সেই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার মাধ্যমে এনসিপি ক্ষমতার খুব কাছাকাছি চলে আসবে। তো দেখেন, এই পুরো ব্যাপারগুলো হচ্ছে আমার সাম্প্রতিক
ঘটনাগুলো অ্যানালাইসিস করে একটা হাইপোথিসিস, এটা বাস্তবায়ন হতেও পারে, নাও হতে পারে, কারণ আসলে পলিটিক্স অনেক অনিশ্চিত, এখানে কখন কি হয় কিচ্ছু বলা যায় না। তবে এই মুহূর্তে যে সমস্ত ইন্ডিকেশন এনসিপির দিকে আছে, এগুলো বিবেচনায়, এগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, তবে এরকম একটা ভবিষ্যৎ আমরা এনসিপির দেখতে পাই। তবে এখানে আবারও ওই যে একই কথা, যে সরকারি দলে যারা আছেন তারা আসলে কেমন আচরণ করবে সেটার উপরে ডিপেন্ড করতেছে সামনের রাজনীতি আসলে কেমন হবে। আমরা দেখতে থাকি নতুন রাজনৈতিক দল সে আসলে কত দূর যায়। তবে বাংলাদেশে এই মুহূর্তে মধ্যপন্থী একটা দল খুব দরকার, এবং সেটা এনসিপি হলে বেশ ভালো হয়।